আমি মুশতাক আহমেদ, সহকারী অধ্যাপক রসায়ন, নুরুল উলুম আদর্শ মহিলা ফাজিল মাদ্রাসা, কিশোরগঞ্জ। শ্রেণী দ্বাদশ, বিষয় রসায়নবিদ্যা, দ্বিতীয় পত্র পরিবেশ রসায়ন। আজ আমরা পরিবেশ রসায়ন থেকে চার্লসের সূত্র হতে নতুন স্কেল, কেলভিন স্কেল এবং কেলভিন স্কেল এবং সেন্টিগ্রেড স্কেলটার মধ্যে সম্পর্ক, তাছাড়া গ্যাসের সমন্বয় সূত্র পিভি = nRT এবং তার কিছু ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। তাপমাত্রা পরিমাপের নতুন স্কেল কেলভিন চার্লসের সূত্র থেকে পাওয়া যায়। আমরা জানি চার্লসের সূত্রটি হলো স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য তার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নির্ণীত আয়তনের 273/1 বৃদ্ধি বা হ্রাস ঘটে। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যথাক্রমে V0 এবং V1 হলে চার্লসের সূত্র অনুযায়ী V1 = V0 + T/273 ইন্টু V0 = V01 + T/200 অতএব 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন V1 = V01 + T/273 মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় V-273 = V1 × 1 ± 273/273 V0 × 1 - 1 = 0। অতএব দেখা যায় যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তথ্যীয়ভাবে শূন্য হয়ে যায়। একেই পরম শূন্য তাপমাত্রা বলা হয়। এখন আমরা এইটুক পর্যন্ত আমরা দেখি এখানে কি বলা হচ্ছে। এখানে এই কথাটা বলা হচ্ছে যে চার্লসের সূত্রটা গ্যাস নিয়ে আমরা ইতিপূর্বে বয়েলের সূত্র, চার্লসের সূত্রটি হলো আয়তন এবং টেম্পারেচারের মধ্যে সম্পর্ক। এখানে চাপটা থাকবে স্থির, অর্থাৎ স্থির তাপমাত্রা অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নির্ণীত আয়তনের 273/1 হ্রাস বা বৃদ্ধি ঘটে। অর্থাৎ চাপটা স্থির রেখে কোনো গ্যাসের তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে তার আয়তনটা বাড়বে, আবার তাপমাত্রা কমানো হলে আয়তনটা কমবে। কতটুক বাড়বে বা কতটুক কমবে সেটা হলো তার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার যে আয়তনটা ছিল প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড যদি বাড়ে তাহলে তার ওটা তো থাকবেই, বৃদ্ধিটা হবে ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার যত আয়তন ছিল তার 273/1। আবার তাপমাত্রা যদি কমানো হয় তাহলে তার যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার যে আয়তনটা ছিল ওই আয়তনটার 273/1 কমে যাবে। তো এখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তনটা যদি V0 হয় তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার আয়তনটা যদি V1 হয় তাহলে V1 হবে ওই এটা হলো তার মূল আয়তন আর এটা হলো তার বৃদ্ধি, এটা হলো তার কি V0 এর 273/T। এখন 1 যদি হয় তাহলে এটা হবে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তা 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ V0 × 1 + 1 + 1/273 হবে।
-273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার আয়তনটা হবে এখানে -273। তাহলে এটা কেটে ফেললে 1 - 1 = 0। তাহলে দেখা যাচ্ছে যে এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তথ্যগতভাবে শূন্য হয়ে যায়। এই তাপমাত্রাটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এখন এই যে পরম শূন্য তাপমাত্রা, তাহলে এটাকে যদি শূন্য ধরা হয়, -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে যদি শূন্য ধরা হয়, তখনই লর্ড ক্যালভিন তাপমাত্রা প্রকাশের নতুন একটি স্কেল আবিষ্কার করেন। তাকে ক্যালভিন স্কেল বলে। এ তাপমাত্রাকে কে রূপে প্রকাশ করা হয়? পরম শূন্য তাপমাত্রা স্কেল এবং চার্লসের সূত্রের সমন্বয় করে আমরা পরে দেখব। এখন তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে যদি আমরা শূন্য ধরি, শূন্য ধরলে তাহলে ওটাকে প্রতি 1 ডিগ্রি করে যদি বৃদ্ধি করা হয়, তাহলে যে স্কেলটা পাওয়া যাবে এটা তাপমাত্রার পরম স্কেল। এখন তাপমাত্রা পরম স্কেল এবং চার্লসের সূত্রের সাথে কিভাবে সমন্বয় করা যায়, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 273 প্লাস 0 সমান 273 কেলভিন। অতএব 10 ডিগ্রি সেন্টিগ্রেড 273 প্লাস 10 = 283 কেলভিন। মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার সাথে যদি 273 যোগ করা হয়, তাহলে এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 273 কেলভিন। তাহলে কোনো তাপমাত্রা যদি 10 ডিগ্রি থাকে, তাহলে 273 সাথে 10 হবে এই কেলভিন, এটা হবে তার কেলভিন। এখন ধরি স্থির চাপে 0 ডিগ্রি তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন হলো V0 ml, T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় V1 এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় V2 ml। এখন চার্লসের সূত্র অনুযায়ী আমরা পাই V1 = V0 × 1 + K T1। এটা থেকে পাচ্ছি V0 × T1/273। আবার V2 এখানে T2/273, এখান থেকে পাইছি V0 × T2/273। এটাকে V1/V2 করলে এখানে পাই T1/T2, অর্থাৎ V1/V2 = T1/T2। এখান থেকে এই জিনিসটা আমরা পাচ্ছি যে V1/T1 = V2/T2 = V/T = K, অর্থাৎ আয়তন ডিভাইডেড বাই K = ধ্রুবক। এখন আমরা এই জিনিসটা দেখতে পেলাম যে সেন্টিগ্রেড তাপমাত্রার সাথে 273 যোগ করলে এটা কেলভিন তাপমাত্রা পাওয়া যায়। এখানে এটার পরিবর্তে যে আমরা T1 লিখলাম, এই T1টা হলো কেলভিন তাপমাত্রা। মানে সেন্টিগ্রেড তাপমাত্রার সাথে যখন 273 যোগ করা হবে, তখন এটা আসবে কি কেলভিন তাপমাত্রা। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা পাচ্ছি যে V is proportional to T, অর্থাৎ চার্লসের সূত্রের সাথে আমরা এই জিনিসটা জানলাম যে টেম্পারেচার এবং আয়তনের মধ্যে যে সম্পর্ক, সেটা হলো স্থির তাপমাত্রায় টেম্পারেচার যদি বৃদ্ধি করা হয় তাহলে তার আয়তনও বাড়বে, অথবা টেম্পারেচার কমালে তার আয়তনও কমবে। অর্থাৎ চার্লসের সূত্রের গাণিতিক রূপটা এরকম: স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক হয়। এটা হলো অ্যাবসোলিউট টেম্পারেচার বা পরম তাপমাত্রা। তাহলে এখান থেকে আমরা চার্লসের সূত্রের গাণিতিক একটা সমাধান পেলাম, সেটা হলো যে V is proportional to T। এখন আমরা দেখব আদর্শ গ্যাস সমীকরণ, PV = nRT সমীকরণ। আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র আলোচনা করেছি। এখন অ্যাভোগাড্রো সূত্রটা দেখব। অ্যাভোগাড্রো সূত্র: স্থির তাপমাত্রা ও চাপে সমান আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, অর্থাৎ স্থির চাপে ও তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার অণুর সংখ্যার সমানুপাতিক। সুতরাং নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V এবং মোল সংখ্যা n হলে V is proportional to n। যখন T এবং P স্থির থাকে,
অর্থাৎ অ্যাভোগাড্রোর সূত্রটা হলো স্থির টেম্পারেচার এবং চাপে কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক। অর্থাৎ নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি এবং মোল সংখ্যা এন হলে অ্যাভোগাড্রোর সূত্রটা হলো ভি ইজ প্রপোর্শনাল টু এন, যখন টেম্পারেচার এবং পি স্থির। এখন আমরা আদর্শ গ্যাস সমীকরণ দেখব বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয় সাধনের মাধ্যমে। আমরা জানি যে বয়েলের সূত্রটা হলো ভি ইজ প্রপোর্শনাল টু 1/p যখন এন এবং টি স্থির। চার্লসের সূত্রটা হলো ভি ইজ প্রপোর্শনাল টু টি যখন এন এবং পি স্থির। অ্যাভোগাড্রোর সূত্র ভি ইজ প্রপোর্শনাল টু এন যখন টি এবং পি স্থির। তাহলে এই তিনটা সূত্র থেকে আমরা যদি সমন্বয় করি, যখন সমন্বয় করি তখন এই পিভি ইকুয়াল টু কে টি, এই সমীকরণটা আমরা পাব। এখন কে এখানে সমানুপাতিক ধ্রুব, এটি গ্যাসের পিভিটি এর মানের উপর নির্ভর করে। দেখা যাচ্ছে যে একই তাপমাত্রা ও চাপে 1 গ্রাম গ্যাসের ক্ষেত্রে কে এর মান স্থির, কিন্তু 1 মোলের আয়তন সমান হয় এবং সমানুপাতিক ধ্রুবক কে এর মানও সমান হয়। ওই ধ্রুবককে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক বলা হয়। একে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পিভি ইকুয়াল টু কে টি সমীকরণ, কে এর পরিবর্তে আদর্শ গ্যাসের জন্য সমীকরণটি হয় পিভি ইকুয়াল টু এনআরটি। পিভি ইকুয়াল টু এনআরটি, আয়তনের মধ্যে সম্পর্ক, একে আদর্শ গ্যাস সমীকরণ বলে। মোলার গ্যাস ধ্রুবক আর ব্যবহার করলে এন মোল গ্যাসের ক্ষেত্রে এই সমীকরণটি হয় পিভি ইকুয়াল টু এনআরটি। এই সমীকরণটি গ্যাসের চাপ, তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক প্রকাশ করে একে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণও বলা হয়। এখন আমরা এই তিনটা সূত্র যদি সমন্বয় করি তাহলে পি ইজ প্রপোর্শনাল টু এন টি নিচে পি, তাহলে ভি ইকুয়াল টু কে এন টি বাই পি, কে হলো সমানুপাতিকটা ধ্রুবক। তাহলে পি ভি ইকুয়াল টু এন কে টি। পি ভি ইকুয়াল টু আমরা পরে লিখেছি যে পি ভি ইকুয়াল টু এনআরটি। এখন আমার প্রশ্নটা হলো কে এর পরিবর্তে মোলার গ্যাস ধ্রুবক আর কেন ব্যবহার হলো? মোলার গ্যাস ধ্রুবক আরটা কেন আসলো কে এর পরিবর্তে? এখন এই কথাটাই আমরা এখানে ব্যাখ্যা দিয়েছি। সেটা হলো যে এখান থেকে আমরা তিনটা সমীকরণ সমন্বয় করলে পি ভি ইকুয়াল টু এন কে টি আসে। এখন একই তাপমাত্রা ও চাপে 1 গ্রাম ভরের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে কে এর মান স্থির, কিন্তু 1 মোল আয়তন সমান হয় এবং সমানুপাতিক কে এর মানও সমান হয়। তার মানে 1 মোল যখন আমরা নেই তখন এটা সমান হবে, কিন্তু ধ্রুবক জিনিসের মান সকল ক্ষেত্রেই সমান থাকতে হবে। কিন্তু ভরের ক্ষেত্রে যেহেতু এটা কে ভিন্ন হয় তাই এটাকে মোল ব্যবহার করা হয়, তাই মোল ধ্রুবক হিসাবে, সমানুপাতিক সার্বজনীন ধ্রুবক হিসাবে কে এর পরিবর্তে আর ব্যবহার করা হয়। এজন্য সমীকরণটা এন মোলের জন্য পিভি ইকুয়াল টু এনআরটি চলে আসছে। তাহলে এটাকে হলো গ্যাসের অবস্থার সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করে, এই সমীকরণটা আমরা ব্যবহার করে কোনো গ্যাসের আণবিক ভর নির্ণয় করতে পারি। কিভাবে আমরা গ্যাসের আণবিক ভর নির্ণয় করতে পারি এটা এখানে দেখানো হলো। আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে গ্যাসের আণবিক ভর ও ঘনত্ব নির্ণয় করা যায়। আণবিক ভর আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি, এন ইকুয়াল টু জি বাই এম আর টি। এখানে এনটা হলো জি বাই এম, জিটা হলো ভর, গ্যাসের ভর, আর এম হলো আণবিক ভর, অণুটার ভর, যে গ্যাসটা নেওয়া হলো তার আণবিক ভর। অতএব এম ইকুয়াল টু জি আর টি পাই পিভি। এখন এই সমীকরণ থেকে কিভাবে কোনো গ্যাসের আণবিক ভর নির্ণয় করা যায় আমরা একটা সমস্যা, এটা সমাধান করে আমরা বুঝতে চেষ্টা করব। সমস্যাটি হলো এরকম: 29 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 740 মিলিমিটার চাপে 400 ml
আয়তনের কোনো গ্যাসের ভর 0.842 গ্রাম, গ্যাসটির আণবিক ভর কত? এখন আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা জানি PV ইকুয়াল টু nRT ইকুয়াল টু G/mRT, m ইকুয়াল টু GRT বাই PV। এখন এখানে দেওয়া আছে টি টেম্পারেচার 29 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু এই টেম্পারেচার সেন্টিগ্রেডে দেওয়া আছে, অতএব এই টেম্পারেচারটাকে আমরা অ্যাবসোলিউট টেম্পারেচারে নিব, অর্থাৎ কেলভিন তাপমাত্রায় নিব। এই জন্য 273 সাথে 29 যোগ হয়ে 293 কেলভিন। চাপ মিলিমিটারে দেওয়া আছে, চাপটা আমরা অ্যাটমসফিয়ারে নেব, তাই 740 মিলিমিটার, এটাকে 760 মিলিমিটার দিয়ে এটা অ্যাবসোলিউট হবে 0.986 অ্যাটমসফিয়ার প্রেসার। অতএব ভর এত গ্রাম এবং আয়তন এত ml ইকুয়াল টু এত লিটার, আয়তনটা আমরা লিটারে প্রকাশ করব। অতএব R ইকুয়াল টু এত লিটার, এত অ্যাটমসফিয়ার, এত কেলভিন, অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আচ্ছা, গ্যাসের আণবিক ভর ইকুয়াল টু হোয়াট? অতএব আণবিক ভরটা আসবে, এখানে এই মানগুলো বসালে পাওয়া যায় m ইকুয়াল টু কত? 52। অতএব গ্যাসটির আণবিক ভর হবে 52। এইভাবে দেখা যাচ্ছে যে আদর্শ গ্যাস সমীকরণ PV ইকুয়াল টু nRT সমীকরণ ব্যবহার করে আমরা কোনো গ্যাসের আণবিক ভর নির্ণয় করতে পারি, ঘনত্বও নির্ণয় করতে পারি। তা আমরা পরবর্তী ক্লাসে চেষ্টা করব কিভাবে এটা করা যায়। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি।